এক বৃষ্টিবিঘ্নিত দিনে আমি আরামকে দাঁড়ায় শুয়ে আছি। এমন সময় আমার ফোনটা ক্রিং ক্রিং শব্দ করে বেজে উঠল। অতএব আরামের ঘুম নষ্ট করে ফোনটা বাধ্য হয়ে ধরতেই হলো। হ্যালো বলতেই ওপাশ থেকে এক মহিলার কণ্ঠ ভেসে এলো। হ্যালো, এটা কি ব্যোমকেশ বক্সির বাড়ি? আগে হ্যাঁ। আমি কি একবার ওনাকে পেতে পারি? তিনি তো এখন বাড়িতে নেই। আচ্ছা, কখন আসবেন বলতে পারবেন? বিকেলে হয়তো আসবেন। আপনি বলবেন আমি রাতে দেখা করতে আসব, তিনি যেন বাড়িতে থাকেন। আচ্ছা বেশ। খট করে একটা শব্দ করে তিনি ফোন রেখে দিলেন। মামা বাড়ির আবদার যেন, চাইলেই যেন ব্যোমকেশকে পাওয়া যায়। নিশ্চয়ই বাড়ি থেকে কিছু চুরি হয়েছে, তাই ব্যোমকেশকে খুঁজে দিতে হবে। কি একটা কাজে যেন ব্যোমকেশকে কথাটা বলতে ভুলে গেছি। রাত 9টা নাগাদ আমি ঘরে বসে আছি। আমি অবশ্য টিভিতে খবর দেখছি, আর ব্যোমকেশ সংখ্যাতত্ত্ব নিয়ে কি একটা যেন বই পড়ছে। খবর শেষ করে টিভিটা বন্ধ করতেই ব্যোমকেশ বলল, বুঝলে অজিত, সংখ্যা এমন একটা জিনিস যেটা সঠিক ব্যবহার জানলে সেটা দিয়ে তুমি অনেক কিছুই বলে দিতে পারবে, অতীত থেকে ভবিষ্যৎ সবকিছু। এরপর এটা নিয়ে একটা লম্বা লেকচার দিয়ে ফেলল। আমি অবশ্য এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিয়েছি। এমন সময় হঠাৎ সিঁড়িতে খটখট করে একটা শব্দ শুনতে পেলাম। ব্যোমকেশ বলল, অজিত, একজন মধ্যবয়স্ক এক পা খোড়া খুবই উত্তেজিত লোক আসছেন। মনে হয় খুব বিপদে পড়েছেন, বুঝলে। যাও, দরজা খুলে ভেতরে নিয়ে এসো। লোকটা কলিং বেল টিপতেই আমি দরজা খুলে অবাক। ব্যোমকেশ যা বলেছিল একদম হুবহু তাই। লোকটি আমায় নমস্কার করে বললেন, নমস্কার, আমি রতন সিং। এটা নিশ্চয়ই ব্যোমকেশ বক্সির বাড়ি। ভদ্রলোককে ভিতরে ঢুকিয়ে আমি দরজাটা বন্ধ করে একটা সোফা সেটের ওপর বসতে বললাম। তিনি বসে কিছুক্ষণ ঘাম মুছলেন, তারপর একটু ইতস্ততভাবে বললেন, আসলে আমি ব্যোমকেশ বক্সির সাথে দেখা করতে এসেছিলাম। আমার স্ত্রী আজকে সকালে ফোন করেছিল। এবার ব্যোমকেশ বলল, আহা, আপনি উত্তেজিত হবেন না, আপনার ছেলেকে খুঁজে দিতে হবে, এটাই বলতে এসেছেন তো? ভদ্রলোক যেন ভূত দেখার মতো চমকে গিয়ে বললেন, আপনি কি করে জানলেন? আমার স্ত্রী আমার সামনেই ফোন করেছিল। সে তো এ ব্যাপারে কিছু বলেনি, কিন্তু আপনি কি করে জানলেন? সত্যান্বেষী হতে হলে দুনিয়াময় কি ঘটে চলেছে সেটার খবর রাখাটা অস্বাভাবিক কিছু নয়। তাহলে আপনি ব্যোমকেশ বক্সি? আগে হ্যাঁ, নমস্কার। অধমের নাম ব্যোমকেশ বক্সি। চা বা কফি কিছু নেবেন? চিনি ছাড়া চা হলে চলবে। কুটিরামকে আমি চা আনতে বললাম। এবার ভদ্রলোক বললেন, যাক, এবার কাজের কথায় আসি। সেটাই ভালো, বলুন। আমার ছেলে, ওর নাম বিজয়, বয়স এই 22 বছর হলো। দেখুন মশাই, আমার কোনো শত্রু নেই, অবশ্য বন্ধুও বেশি নেই। আমি আমার ব্যবসা নিয়েই ব্যস্ত থাকি। ঘরে আমার স্ত্রী আর এই ছেলে। কিন্তু গত দিন থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। রাত 11টা নাগাদ আমরা একসাথে ডিনার করেছি, কিন্তু সকালে উঠে দেখি ঘর খালি। বড় বিপদে পড়ে গেছি মশাই। আমারই একটা মাত্র সন্তান, তাকে না পেয়ে আমার স্ত্রী একেবারে ভেঙে পড়েছেন। পুলিশে মিসিং রিপোর্ট করেছি, কিন্তু কোনো বিশেষ হদিশ পাচ্ছি না। ছেলে আমার হারিয়ে গেল নাকি গুম হলো কিছুই বুঝতে পারছি না। সিসিটিভি ফুটেজও কিছুই নেই, সেখানে শুধু সন্ধ্যার সময় বাড়িতে প্রবেশের ফুটেজ আছে, কিন্তু বের হওয়ার কোনো চিহ্ন মাত্র নেই। এমতো অবস্থায় ছেলেকে ফেরত না পেলে
আমার স্ত্রীকেও হয়তো বাঁচানো সম্ভব হবে না। আপনি কিছু একটা করুন ব্যোমকেশ বাবু। ভদ্রলোক এক নাগাড়ে সব কথা বলে ফেললেন। এবার আমি ভদ্রলোককে এক কাপ চা ধরিয়ে দিয়ে ব্যোমকেশের দিকে একটা কাপ এগিয়ে দিলাম। ব্যোমকেশ চায়ে চুমুক দিয়ে বলল, বুঝলাম, জটিল ব্যাপার। আসলে আপনার ছেলে নিজে বাড়ি থেকে পালিয়েছে নাকি কেউ তাকে ধরে নিয়ে গেছে, সেইটা আগে শিওর হতে হবে, তারপর দেখা যাবে কি করা যায়। আপনি কি একবার আমার বাড়িতে আসতে পারবেন? সেটা না গিয়ে পারছি কোথায়? হাতে একটা কেস আছে, সেটা সলভ হয়ে যাবে হয়তো কালকের মধ্যে। তাহলে আগামী পরশুদিন, হ্যাঁ আগামী পরশুদিন আমরা আসছি। ভদ্রলোক কৃতজ্ঞভাবে নমস্কার করে আমার হাতে একটা কার্ড দিলেন। সেখানে তার নাম, নাম্বার, ইমেল এবং বিজনেস ডিটেলস আছে। ভদ্রলোক উঠতেই ব্যোমকেশ বলল, আচ্ছা বলছি, যদি সমস্যা না থাকে আপনার ছেলের ফোন নাম্বারটা দিয়ে যেতে পারেন। ওর ফোনটা আসলে বাড়িতেই রয়ে গেছে, ও সঙ্গে নেয়নি। আগে আমার শুধু নাম্বারটা প্রয়োজন, সেটা কার কাছে আছে সেটা জানার প্রয়োজন নেই। ভদ্রলোক একটু হেসে দুটো মোবাইল নাম্বার দিলেন। ব্যোমকেশ চটপট তার নোটবুকে টুকে নিল। ভদ্রলোক চলে যেতেই আমি বললাম, আচ্ছা তুমি কি করে বুঝলে যে একজন খোঁড়া এবং উত্তেজিত লোক আসছে? ভায়া অজিত, সেটা বড় সহজ। লাঠি হাতে খোঁড়া লোকেরাই হাঁটে। সিঁড়িতে লাঠির শব্দ হচ্ছিল, তার মানে যে আসছিল সে লাঠি ভর দিয়েই আসছে। এক পায়ে একটি লাঠির শব্দ, তারপর একটু বিরতি, আবার শব্দ, তার মানে একটাই লাঠি। এটা তো ভদ্রলোক ধীরে সুস্থে ওঠার জন্য হতে পারে। তা পারে, কিন্তু মৃদু কম্পনও হচ্ছিল, ওটা তার দামি জুতোর। দুটো শব্দের মাঝে কম্পন পাচ্ছিলাম, তার মানে একটাই লাঠি। আর উত্তেজিত? আমাদের এই রুমে আসতে সিঁড়ি কটা আছে? সেটা তো গোনা নেই। জানতাম, গোনা থাকলেই বুঝতে। এই খোঁড়া পা নিয়ে যে ডাবল সিঁড়িতে পা ফেলতে পারে, তিনি কতটা উত্তেজিত আর কতটা বিপদে পড়েছেন সেটা আন্দাজ করা শক্ত কোনো কাজ নয়। যাক, সেটা না হয় বুঝলাম, কিন্তু ওনার কপালে কি লেখা ছিল নাকি যে ওনার ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না? আগে না। তাহলে যে বললে। আচ্ছা অজিত, তুমি একটা কথা বলো তো, তুমি কি টিভি চালিয়ে ঘুমো অজিত? হ্যাঁ কেন, খবর দেখি তো। ছাই দেখো। কথাটা বলতেই মনে পড়লো, টিভিতে একটা মিসিং এর খবর দিয়েছিল। ছেলেটার নাম বিজয়। কিন্তু ওটা যে ভদ্রলোকের ছেলে সেটা কি করে বুঝলে? ভায়া মাফ করো, এখন ক্ষমা দাও। নো ক্ষমা, বলতেই হবে। উফ। আচ্ছা অজিত, এখনই যে ভদ্রলোক আমাদের ঘরে এসেছিলেন, সে ভদ্রলোকের নাম কি? কেন, রতন সিং। আর হারানো ছেলেটার বাবার নাম এই একটুক্ষণ আগে নিউজে কি বলছিল? আরে হ্যাঁ তো, একই তো। ইস, আমি কেন এটা বুঝতে পারলাম না? এজন্যই তুমি অজিত আর আমি ব্যোমকেশ, বুঝলে? আমার আর রুমে থাকাই উচিত নয়। ঘর থেকে বেরিয়ে এসে আমি ডিনার শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল পিয়ানোর একটা মিষ্টি সুরে। যদিও ব্যোমকেশ কখনো এত ভালো করে সুর তোলে না, ও বেশিরভাগ সময় উল্টোপাল্টা সুরেই বেশি বাজায়। কারণ ও বলে, সুর দিয়ে তো সবাই বাজায়, কিন্তু উল্টো সুরে বাজানোর নাকি একটা আলাদা মজা আছে। আমি অবশ্য কখনো বাজিয়ে দেখিনি। পিয়ানোটা সঠিকভাবে বেজেই চলেছে, মানে ওর হাতে থাকা কেসটা ইতিমধ্যেই মনে হয় সলভ হয়ে গেছে। নতুনভাবে নিজেকে তাই ব্যোমকেশ প্রস্তুত করছে। ফ্রেশ হয়ে ব্যোমকেশের রুমে আমি প্রবেশ করলাম। আমায় দেখেই পিয়ানোটা রেখে দিয়ে বলল, চলো অজিত। কোথায়? রেডমন্ড ভ্যালি রহস্য নিয়ে কিছু একটা করা উচিত। সেটা তো দুদিন পরে যাবে বলেছিলে। না, ভদ্রলোক আবার ফোন করেছিলেন, যা বললেন তাতে হয়তো আর দেরি করা উচিত হবে না। ওকে। আমার হাতে কোনো কাজ নেই, সেই জন্যই সহজে রাজি হয়ে গেলাম। সত্যান্বেষী হিসেবে ব্যোমকেশের যতটা নাম হয়েছে, তার থেকে বেশি শত্রুই হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা জার্নি শেষে
আমাদের ট্যাক্সি এসে থামলো একটা গেটের সামনে। বিশাল বড় একটা গেট, সেখানে ইংরেজিতে লেখা রেডমন্ড ভ্যালি। বুঝলাম আমাদের জার্নি শেষ। একজন দারোয়ান আছে গেটে, উচ্চতা এই ফুট 6 মতো হবে, মুখে পাকা দাড়ি, বয়স আনুমানিক এই বছর 60 হবে। পোশাক পরিচ্ছদ অনেক ভালো, একে দেখেই বোঝা গেল মক্কেলের প্রচুর টাকা কড়ি আছে। পরিচয় দিতেই তিনি আমাদের বাড়িতে প্রবেশের অনুমতি দিলেন। গেট এবং বাড়ির মাঝে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে। সেখানের ফুলের গাছগুলোই বলে দিচ্ছিল ভদ্রলোক অনেক রুচি সম্পন্ন। সাথেই আবার গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে। কালো রঙের দুটো গাড়ি আছে সেখানে। সাদা রঙের দোতলা বাড়ি। ভদ্রলোক বাইরেই ছিলেন, হয়তো আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমাদের দেখতেই এগিয়ে এসে নমস্কার করে বললেন, আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ব্যোমকেশ তার ভুবন ভোলানো হাসি দিয়ে ভেতরে প্রবেশ করল। আমি ওকে অনুসরণ করলাম মাত্র। আমরা একটা বড় ওয়েটিং রুমে এসে বসলাম। নমস্কার, আমি বিজয়ের মা। আসুন, আপনাকে বিজয়ের ঘরটা দেখাই। ঘরে ঢুকেই আমি অবাক হলাম, কারণ ঘর নয়, যেন ছোটখাটো একটা সায়েন্স মিউজিয়াম। একটা বিছানা, সাথে একটা টেবিল এবং পাশে চেয়ার। টেবিলে রাখা আছে সায়েন্সের 2য় বর্ষের বই, তার পাশে একটা বুক সেলফ। সেখানে বই দেখে বোঝার বাকি ছিল না যে ছেলে নির্ঘাত বিজ্ঞান পাগল। অবশ্য 2-1টা গোয়েন্দা আর ভ্রমণ সম্পর্কে বইও ছিল, বাকি সবকটাই সায়েন্স ফিকশন। পাশে ভিন্ন ধরনের ছোট ছোট রোবট, খেলনা ড্রোন আর টুকিটাকি বিজ্ঞানের জিনিসপত্র। দেওয়ালে ঝুলছে আইনস্টাইন সহ দুনিয়া বিখ্যাত সব বিজ্ঞানীদের ছবি, কিন্তু সবার উপরে ঝুলছে একটা ছেলের ছবি। উচ্চতা এই 5 ফুট 8 হবে, পাতলা গড়ন, শ্যামলা গায়ের রং, বয়স বোধহয় এই 22-23-এর মতোই হবে। একটা টি শার্টের সাথে ট্রাউজার পরা আর মাথায় সাদা টুপি পরা, কপালে একটা অস্পষ্ট কালো দাগ। কিন্তু ছবিটার উপরে ডান পাশে লেখা ছিল 26:16, 13:18, 15:12 এবং 7:26, এবং নিচে লেখা আছে শুভ 5ম জন্মদিন। ব্যোমকেশ দেখলাম তার খাতায় লেখাটা তুলে নিল। ঠিক তখন ভদ্রমহিলা বললেন এটাই নাকি তার ছেলের ছবি। ব্যোমকেশ শুধু হুম করে মুখ থেকে একটা শব্দ বের করে বলল, আগেই দেখেছি আপনার ছেলেকে। কোথায়? তাই ফেসবুকের কল্যাণে। আবার চুপ করে চারিদিক দেখা শুরু করলো ব্যোমকেশ। বিজয়ের ছবির পাশে আরেকটা ছবি আছে, সেটা হলো নীল আর্মস্ট্রং। পাশেই একটা তাক আছে, সেখানে কিছু ভ্রমণমূলক বই। পাশেই পড়ে আছে একটা কলেজ ব্যাগ। ব্যোমকেশ কলেজ ব্যাগটা তুলে নিল। সেটার ভিতর কিছু খাতা আর কলেজের বই। ব্যাগের পাশের পকেট থেকে একটা অক্সিজেন মাস্ক বের করে আনলো ব্যোমকেশ। আমার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে আসলো, এটার মানে কি? এই টাইপের কিছুই খুঁজতে চেষ্টা করছিলাম, এটাই ধারণা হয়েছিল কাল রাতে, তবে আজ এতটা শিওর হয়ে যাব সেটা ভাবিনি। আমি জানি এখন আর প্রশ্ন করে বিশেষ কোনো লাভ হবে না, তাই আমি অগত্যা চুপ করেই গেলাম। তারপর ব্যোমকেশ ঘরে থাকা কম্পিউটারটা অন করলো, কিন্তু সেটা লক করা ছিল। ও এবার ভদ্রমহিলাকে বলল, আচ্ছা, আপনি কি প্রতিদিন এই ঘরে আসেন? হ্যাঁ। আপনার ছেলের মিসিং এর রাতেও কি এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম। আমি তো ওকে রুমে দেখে গিয়েছিলাম ওই 11টার দিকে। আচ্ছা, একটু ভালো করে দেখে বলুন। হ্যাঁ, এই ঘরে কি নতুন কিছু দেখছেন আজ? ভদ্রমহিলা এবার ঘরটা খুঁটিয়ে দেখতে লাগলো। আধ ঘন্টা পরে তিনি ছেলের ছবি দেখিয়ে বললেন, এই ছবিটা এখানে ছিল না, এখানে ওর অন্য একটা ছবি ছিল। কথাটা শুনেই ব্যোমকেশের মুখে একটা হাসি খেলে গেল। সে হাসি দেখে আমি অভ্যস্ত। আমাকে অবাক করে দিয়ে ব্যোমকেশ ভদ্রমহিলাকে বলল,
কম্পিউটার কি সবসময় লক করা থাকে? না, কখনো লক করে না। কিন্তু বিজয় মিসিং হওয়ার পর থেকেই দেখছি কম্পিউটার লক। চলো অজিত, আমার কাজ শেষ, আমরা যেতে পারি। কিছুই তো বললেন না। আপনার ছেলের কিছুই হয়নি, সে নিজেই বাড়ি থেকে পালিয়েছে। চিন্তা করবেন না, আপনার ছেলে ভালোই আছে। আমরা কি আমাদের ছেলেকে ফিরে পাবো না? পাবেন না কেন? অবশ্যই পাবেন, তবে যখন তার ইচ্ছা হবে তখন সে ফিরে আসবে। ব্যোমকেশ বাবু, আমাদের ছেলেকে আপনি এনে দিন। এর জন্য যত টাকা লাগে আমি দিতে প্রস্তুত। ব্যোমকেশ তার চশমা খুলে ফুঁ দিতে দিতে বলল, টাকাটা বড় কথা নয়, ব্যাপারটা হলো যে আপনি আর আপনার হাজবেন্ড অনেকগুলো বিষয় আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। আপনার হাজবেন্ড হয়তো এখন অফিসে চলে গেছে, কিন্তু তিনি ফিরলে আপনি আলোচনা করবেন। তারপর যদি মনে হয় যে বিষয়গুলো আমাকে বলা যাবে, তাহলে অবশ্যই আমার বাড়িতে আপনাদের স্বাগত। নয়তো নয়তো আপনার ছেলেকে ফিরিয়ে আনার কোনো রাস্তা আপাতত আমি দেখতে পাচ্ছি না। কারণটা, কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে ফিরিয়ে আনা যায় বটে, কিন্তু কেউ পালিয়ে গেলে নয়। বেশ, নমস্কার, আসি তাহলে। অজিত, চলে এসো। আমি নির্বিকারভাবে ব্যোমকেশকে কেবলমাত্র অনুসরণ করলাম। রাস্তায় এসে এত সহজে যে ট্যাক্সি পেয়ে যাব সেটা ভাবতেই পারিনি। অবশ্য ব্যোমকেশের ওপর আমার রাগ হচ্ছিল। এত দূর এসে কেসটা এভাবে ছেড়ে দিচ্ছে, কি করা উচিত কিছুতেই আমি ভেবে পাচ্ছিলাম না। দেখলাম ব্যোমকেশের এই ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমি বললাম, কেসটা এভাবে ছেড়ে দিলে কেন? ছেড়ে দিলাম মানে? ছাড়লাম কোথায়? আরে বিজয়ের কেসটা ছেড়ে দিলে কেন ভায়া? তোমার কি মনে হয় ওরা আবার আসবে? ভাই অজিত, নিজের ছেলের জন্য যারা কোটি টাকা খসাতে পারে তাদের জন্য 3 ঘন্টার জার্নি তেমন কিছুই নয়। কিন্তু তুমি কিভাবে এতটা শিওর যে ওনারা আসবেন? ওখান থেকে আসার সময় কি বলেছি? ওনারা কিছু লুকিয়েছেন, সেটা বললে তুমি তবেই সাহায্য করবে, নতুবা সম্ভব নয়। ওকে, যে লুকোনো জিনিস ধরে ফেলতে পারে সে নিশ্চয়ই ছোট মাপের কেউ হবে না তাদের কাছে, তাই না? মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছো। ব্যোমকেশের এই গুণটা অবশ্য অনেক ভালো। আমি ওকে কিছু জিজ্ঞাসা করার আগেই নিজেই সেটা জানতে চাই। আমি বললাম, তা ঘর দেখে কি বুঝলে? এবার ব্যোমকেশ লেকচার দেওয়ার মতো বলল, বিজয় সিং, বয়স 22, পরে ইন্টার সেকেন্ড ইয়ার, অনেকটা বিজ্ঞান পাগলাটে, নিজেকে আইনস্টাইনের থেকেও বড় বিজ্ঞানী মনে করে। আবার তার আইডল নীল আর্মস্ট্রং গত 5 বছর ধরে মৃত্যু ঝুঁকিতে আছে। তার প্রিয় বিষয় গণিত বা সংখ্যাতত্ত্ব বললেও ভুল হবে না। কম কথা বলে, চিন্তা শক্তি প্রখর, বন্ধু বান্ধবী নেই বললেই চলে, অনেকটা মানসিক প্রতিবন্ধীর মতো আচরণ করে, আর নিজের ইচ্ছাতেই পালিয়েছে। হয়তো ফেরার ইচ্ছে তারও আছে, কিন্তু সেটা সীমিত, বাকিটা সংখ্যাগুলোর মাঝেই লুকিয়ে আছে। সেই বিষয়টা গবেষণা না করে কিছুই বলতে পারবো না। বলেই পকেট থেকে সেই সংখ্যা টুকে নেওয়া কাগজটা বের করে আনলো। কেমন যেন আজব কথা মনে হলো। আমি যদি ওর কাজের ধরন না জানতাম তাহলে হয়তো ওর কথাগুলো ঢপবাজি লাগতো। এবার বললাম, আমি যতদূর জানি তুমি ভদ্রমহিলাকে বলেছিলে তার ছেলেকে নাকি তুমি আগেও দেখেছো, আর সেটা ফেসবুকের কল্যাণে। কিন্তু ওর ফেসবুক আইডির কথা কে বলেছিল? কেউ না। তাহলে মিথ্যে কথা কেন বললে? অজিত, ব্যোমকেশ মিথ্যে বলে না, আর সে কথা তোমার চেয়ে ভালো আর কেউই জানে না হয়তো। কিন্তু পেয়েছো কি করে? আমাদের না, মানে এই বাঙালিদের একটা দোষ আছে, সেটা হলো যে আমরা সব কাজ সহজ পন্থায় করতে চাই। মানেটা খুবই সোজা অজিত। আমাদের দেশের 80% ফেসবুক ইউজার তার ফেসবুক আইডি ওপেন করার সময় নিজের ফোন নাম্বারই ব্যবহার করে, আর যখন একটু সিকিউরিটির কথা তাদের মাথায় আসে তখন মেল আইডি করে নেয়। কিন্তু নাম্বারটা ডিলিট করলেও পরে ওই নাম্বারের প্রভাবটা থেকেই যায়। মনে পড়ে গেল প্রথম যেদিন রতনবাবুর সাথে আমাদের আলাপ হয় তিনি ছেলের মোবাইল নাম্বার দিয়েছিলেন। আচ্ছা, কি দেখলে ফেসবুকে? আমি এতক্ষণ সময় ধরে যে কথাগুলো বলছি সেটা কি শুধু ওই ঘর দেখে বলা সম্ভব অজিত? ও, এই জন্যই তুমি অক্সিজেন মাস্ক দেখে বললে যে এই টাইপেরই কিছু খুঁজছিলে। হ্যাঁ ভায়া, তবে আরো প্রশ্ন করার ইচ্ছে ছিল। ঠিক তখনই
আমাদের ট্যাক্সি থামলো, মানে হ্যারিসন রোডে চলে এসেছি। সকালে এক বন্ধুর ফোন এসেছিল, সন্ধ্যায় কফি শপে মিট করতে গিয়েছিলাম। বাড়িতে ফিরতে সেই রাত 9টা বেজে গেল। এসেই দেখি রতনবাবু এবং তার স্ত্রী আমাদের ড্রয়িং রুমে বসে আছেন। আমায় দেখে ব্যোমকেশ বলল, অজিত, এসো ভাই এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। আমি ভদ্রলোককে প্রতি নমস্কার করে আমার চিরাচরিত আরাম কেদারাটায় বসলাম। মুটিরাম এসে আমাদের চা দিয়ে গেল। চায়ে চুমুক দিতে দিতে ব্যোমকেশ ভদ্রলোককে বলল, আপনি শুরু করুন। ভদ্রলোক এবার তার স্ত্রীর দিকে তাকালেন। তারপর ভদ্রমহিলা বললেন, দেখুন, আমি গুছিয়ে বলতে পারি না, তারপরও বলছি, আমাদের এই একমাত্র ছেলে। এমনিতে ব্যোমকেশ কারোর কথার মাঝে কথা বলে না, তারপরও আজ কেন জানি না ভদ্রমহিলাকে বলল, হ্যাঁ হ্যাঁ, বললেই হবে, আমি গুছিয়ে নেব। কিন্তু আবারও মনে করি দিই, যদি কিছু লুকিয়ে যান তাহলে কিন্তু আমার পক্ষে আপনার ছেলেকে খুঁজে বের করাটা কঠিন হয়ে পড়বে, এমনকি নাও পেতে পারি। কথা শেষ করে মহিলাকে বলার জন্য অনুরোধ করল। মহিলা এবার বললেন, আসলে নিজেদের ব্যক্তিগত এমন কিছু বিষয় থাকে যা অন্যর কাছে শেয়ার করতে ওই একটু লজ্জা বা অপমানের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া আমাদের এই একমাত্র ছেলে, তার ব্যাপারে এই কথাগুলো বলা আমাদের সম্মানের ব্যাপার। এলাকায় আমাদের সম্মান অন্য কোনো ফ্যামিলি থেকে বিন্দুমাত্র কম নয়, জানেন তো। কিন্তু আজ আর না বলে উপায় নেই। তবে বাইরে যেন ব্যাপারগুলো ফাঁস না হয়ে যায়, সেটার দিকে একটু খেয়াল রাখবেন প্লিজ। ব্যোমকেশ এবার চোখের ইশারায় বুঝিয়ে দিল যে সেটা গোপন থাকবে। ভদ্রমহিলা আবার শুরু করলেন, আমার ছেলের একটু সমস্যা আছে। মানসিক সমস্যা, তাই তো? ঠিকই ধরেছেন। কিন্তু আপনার ছেলের জন্মগত সমস্যা এটা নয়, তাহলে কেন এমনটা হলো? সে এক ইতিহাস। আমাদের ছোট সংসার, টাকা পয়সা ভগবান কম দেননি। অবশ্য সুখও দিয়েছিলেন অঢেল। বাবা মারা যাওয়ার পর বাবার অঢেল সম্পদের মালিক হই একমাত্র আমি, কারণ আমার কোনো ভাই বোন ছিল না। ছেলের জন্ম হলে আমরা ঠিক করি তাকে সচ্ছলভাবে বড় করব। করা হয়ও সেটা। সুখেই আমাদের দিন কাটছিল। ছেলের বয়স তখন 17। এর মধ্যেই হঠাৎ একদিন আমাদের জীবনে এক ভয়াবহ বিপদ নেমে আসে। ভদ্রলোক বলেই চলেছেন, আর ব্যোমকেশ মনোযোগ দিয়ে সব কথা শুনছে। সৃষ্টিকর্তা এই অপূর্ব ক্ষমতাটা ব্যোমকেশকে দিয়েছে। এত ধৈর্য ও কোথা থেকে পায় জানি না। ভদ্রলোক বলতে লাগলেন, একদিন অফিসে থাকা অবস্থায় জানতে পারলাম যে বিজয় নাকি খুব অসুস্থ। ছুটে গেলাম সঙ্গে সঙ্গে হাসপাতালে। দেখলাম আমার ছেলে আইসিইউতে। ডাক্তারদের সাথে কথা বলে জানতে পারলাম যে ছেলের হার্টে নাকি ছিদ্র পাওয়া গেছে। তারপর বাইপাস সার্জারি করানো হলো। ছেলে সুস্থ হয়ে ফিরে আসলো, কিন্তু তার আর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া হলো না। বেশি কথা বলা, হাসাহাসি করা, এমনকি একটু জোরে কথা বললেই ও অসুস্থ হয়ে পড়তো। তাই আমরা ওর সকল কাজের লিমিট বেঁধে দিলাম। আস্তে আস্তে অনেকটা ঘরমুখ হয়ে গেল সে। বন্ধুদের সাথে আড্ডা, গল্প সব একে একে বন্ধ হয়ে গেল। বুঝতাম ছেলে একা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমাদের আর কিছু করার ছিল না। জীবনে বাঁচতে হলে কিছু ধরা বাঁধা নিয়মের মাঝে তাকে থাকতেই হবে। তাই এক সময় তাকে পুরোপুরি ঘর বন্দি করে ফেললাম। ছেলে বই পড়তে পছন্দ করত,
আমরাই তাকে নানান বই কিনে দিতে লাগলাম, কিন্তু এটাই যে তার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানতো। এরপর ছেলের কর্মকাণ্ড দেখে মনে হতে থাকলো যে আপনার ছেলে দিনে দিনে পাগল হয়ে যাচ্ছে, কি তাই তো? আগে হ্যাঁ, অনেকটা তাই। অনেকটা নয়, পুরোটাই। কিন্তু আপনি কি করে জানলেন? আমি কি করে জানলাম বা বুঝলাম সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে আপনার ছেলের প্রচুর ট্যালেন্ট ছিল, কিন্তু সেটাকে আপনারা কাজে লাগাতে পারেননি। আর আজ সেই ভুলেরই মাসুল গুনতে হচ্ছে আপনাদের, তার সাথে আপনার ছেলেকেও। হ্যাঁ তা হয়তো, কিন্তু ব্যোমকেশ বাবু, আমরা কিন্তু তাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছি। সে যা ইচ্ছা তাই করতো, নিজের মতো করে থাকতো, নিজের ইচ্ছায় চলতো। এমনকি সে যা চেয়েছে আমরা সেটাই পূরণ করেছি। হ্যাঁ ঠিকই, গাছের গোড়া কেটে আগায় জল ঢেলেছেন, এই যা। কিন্তু ব্যোমকেশ বাবু, তাকে বাঁচিয়ে রাখার জন্য এটা করা ছাড়া তো আর অন্য উপায় ছিল না। আচ্ছা ঠিক আছে, যেটা হবার হয়েছে। এখন বলুন, আপনার ছেলে কি ঘরের দরজা বন্ধ করে একা একাই কথা বলতো? হ্যাঁ, ওটাই সমস্যা। শুধু নিজে কথা বলা নয়, ও যখন কথা বলতো তখন মনে হতো ঘরে যেন ও একা নয়, আরো অনেক লোক থাকতো। আর তাই আপনি একজন এডুকেটেড লোক হয়েও ছেলেকে ভূতে ধরেছে ভেবে তান্ত্রিকের দম মাদুরিটা পরিয়ে দিলেন। বাহ! কি আর করার ছিল, আমরা ভেবেছিলাম আমাদের ছেলেকে হয়তো ভূতে ধরেছে। এই কুসংস্কারগুলো থাকে আপনাদের মতো কিছু মানুষের মাথায়। আপনি যদি তাকে দেখতেন তাহলে আপনিও সেটাই বলতেন। কারণ ঘরে বসে মাঝে মাঝে সে নীল আর্মস্ট্রংকে বলতো, নীল ভয় পেও না, আমরা অভিযানে সফল হব। তারপর মাঝে মাঝে নিজেকে ক্যাপ্টেন বিজয় বলতো। ঘরে বসে থাকলেও মনে হতো ও যেন পৃথিবীতেই নেই, ও অন্য কোনো জগতে আছে। এছাড়া কত যে আজব আজব কথা বলতো, সেটা যদি আপনি দেখতেন তবে আপনিও বিশ্বাস করতে বাধ্য হতেন। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ আস্তে আস্তে রেগে যাচ্ছে। জীবনে কখনো ব্যোমকেশকে রাগতে দেখেছি কিনা জানি না, কিন্তু আজ বুঝতে পারছি ব্যোমকেশ বেশ রেগে গেছে। কারণ ভূত প্রেত এসব কথা শুনলে ব্যোমকেশ একদম সহ্য করতে পারে না। আচ্ছা বেশ, দু একদিনের মধ্যে আমি আপনার বাড়িতে যাব। আপনার ছেলেকে ফিরিয়ে দিতে পারবো কিনা জানি না, তবে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব, এটুকু বলতে পারি। ভদ্রলোক এবং ভদ্রমহিলা আমাদের ধন্যবাদ দিয়ে বিদায় নিলেন। ওনারা চলে যাওয়ার পর ব্যোমকেশ বলল, অজিত, আসলে কিছুই বুঝলাম না, একটা কিছু যেন লুকিয়ে যাচ্ছেন ওনারা। তুমি তো সত্যান্বেষী, তাহলে তোমারই সেটা বের করা উচিত। ভাই অজিত, ধারণা করার জন্য কোনো না কোনো ক্লু থাকার প্রয়োজন, আর ক্লু ছাড়া ধারণা করা আর ভুল পথে হাঁটা ব্যাপারটা অনেকটা একই রকম। কিন্তু ব্যোমকেশকে ভুল করলে চলবে না। তাহলে বরঞ্চ আমি বলি। একদম করো। নিজের ছেলেকে নিজেই গুম করে দিয়ে আবার নিজেরা লোক দেখানোর জন্য এটা করছেন না তো? তবে যদি সেটা না হয়? তা না হলে আর কি, মেয়ে নিয়ে হয়তো পালিয়েছে, সম্মানের জন্য কাউকে বলতে পারছে না, আবার ছেলেকে না পেয়েও হচ্ছে না। ব্যোমকেশ মাথা নাড়ল। ভাবছিলাম হয়তো আমাকে একটা ধন্যবাদ দেবে, কিন্তু যা বলল তাতে আমি পাম্পলেস বেলুনের মতো চুপসে গেলাম। ও বলল, লেখিকার সাথে আজ কতক্ষণ ছিলে? আমি আর উত্তর দিলাম না। ও বলল, ভায়া অজিত, তুমি পারো বটে, তবে মনে রেখো, তোমার মতো একটা অ্যাসিস্ট্যান্ট থাকলে শার্লক হোমস পাগল হয়ে যেত, আর ফেলুদা নিশ্চয়ই নির্বাসন নিতেন। ব্যোমকেশ এবার হো হো করে হেসে দিয়ে তারপর আবার নীরব হয়ে গেল। ও অনেকবার বলেছে হাসির মাঝপথে যে নিজেকে কন্ট্রোল করতে পারে সে নাকি তার রাগ সহজে কন্ট্রোল করতে পারে। আমি অবশ্য অনেকবার চেষ্টা করেছি,
কিন্তু ফলাফল শূন্য। কিন্তু এ কথাটা ভাবতেই দেখলাম আমার রাগ যেন এখন নেই। তাই আবার প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, সম্পূর্ণ কেসটা কিন্তু আমার কাছে কেমন গোলমাল পাকিয়ে যাচ্ছে। এতে গোলমালের কি দেখলে? সবটাই জলের মতো সোজা। জলের মতো সোজা বললেই হলো। আসলে কি জানো তো অজিত, তুমি প্রত্যেকটি কথাই না কঠিনভাবে ভেবে নাও। আমি জানি যে গোয়েন্দা হলে সকল কথার গুরুত্ব সমানভাবেই দিতে হয়, কিন্তু এতটাও কঠিনভাবে নিতে হয় না। এতে অযথা নিজের উপর চাপ বাড়ে, আর চাপে থাকলে কোনো কাজই হয়তো পুরোপুরি সঠিক হয় না। কারণ নার্ভাস নাইটি, এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। তুমি কি এখন আমার সাথে ক্রিকেট খেলা শুরু করলে নাকি ভাইয়া? জীবনটা অনেকটা গেমের মতোই ভাই অজিত। তবে হ্যাঁ, বিজয়ের ট্যালেন্ট দেখে আমার মতো সত্যান্বেষীও অবাক হচ্ছে। আমি জানি এবার ব্যোমকেশ আসল কথায় আসবে, কারণ কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে আমাকে আগে রাগাবে, তারপর আবার ঠান্ডা করবে। কারণ ব্যোমকেশ বলে রাগ হওয়ার পর যখন মাথা ঠান্ডা হয় তখন মাথা নাকি কয়েক শতগুণ ভালো সিদ্ধান্ত নিতে পারে। তখন নাকি মানুষের চিন্তা শক্তি অনেকটা প্রখর হয়। আমি প্রশ্ন করলাম, মানে? আচ্ছা অজিত, তুমি কল্পনা করো যে তুমি একজন টিনেজার ছেলে, তখন তোমার স্বপ্ন কিরকম থাকবে? আকাশ ছোঁয়া। কিন্তু ঠিক তখনই যদি তুমি জানতে পারো যে তোমার জন্য এই দুনিয়া মাত্র অল্প কিছু দিনের জন্য, বেঁচে থাকার স্বপ্নটা আজ দুঃস্বপ্নের মতো, তখন তোমার কি অবস্থা হবে? জীবন তো একটা লাশ, কিন্তু কেন বলো তো? বিজয়ের এফবিআইডি ঘেটে যেটা পেয়েছিলাম সেটা হলো যে ছেলেটা উচ্চবিলাসী। তার চিন্তা ভাবনা ছিল এখনকার ছেলে মেয়েদের থেকে হাজার হাজার বছর এগিয়ে। কিভাবে? ওর লেখা স্ট্যাটাসগুলো দেখে প্রথমে আমি মনে করেছিলাম যে হয়তো কপি করা, কিন্তু লেখার স্টাইলটা দেখে সেটা মনে হলো না। ও লেখার মাঝে হ মানে ইংরেজি এইচ, এই শব্দটা একটু বেশি ব্যবহার করে। যেমন ধরো এই না লিখতে গিয়ে ও লেখে যে NaH, যেটা হবার কথা ছিল NA। আর শুধু গল্পেই নয়, যে কোনো লেখায় এই এইচ এর প্রভাবটা একটু বেশি। কেন, সেখানে কি লেখা ছিল? সায়েন্স ফিকশন, বাট গল্প নয়। যেমন ধরো ও লিখেছে, আজ নীল আর্মস্ট্রংকে নিয়ে চাঁদে 15তম বারের মতো অভিযান চালালাম। নীল এতটা ভীতু কেন বুঝলাম না। এর থেকে আমার ফ্লাইট কন্ট্রোলার মিস্টার সিনহাকে নিয়ে আসাই বেটার ছিল, কারণ সিনহা এত ট্যালেন্টেড যে একসাথে একা 4 থেকে 5টি নভোযান কন্ট্রোল করতে পারে, যেখানে অন্য 10 জন মিলে একটাকে কন্ট্রোল করে। সত্যি আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি। এমন একদিন আসবে যখন সবাই আর USA নয়, নাসা নয়, আমাদের দেশেই আসবে গবেষণার জন্য। আমরা বাঙালিরাই একদিন হব পৃথিবীর একমাত্র পরাশক্তি। কি বুঝলে? কি বলছো ভাইয়া, এত স্বপ্ন? ভাইয়া, কিন্তু পাগল ছাড়া তো এমন কল্পনা কেউ করবে না। তোমার কাছে তাকে পাগল বলে মনে হলেও এই ব্যোমকেশ কিন্তু তাকে পাগল ভাবছে না। আসলে পাগল আমরা। একটু হাসাহাসি করলে হার্টের উপর চাপ বাড়বে, এই জন্য একটা ছেলেকে আমরা তার স্বপ্নের পৃথিবী থেকে দূরে সরিয়ে রেখেছি, মিশতে দেইনি কোনো বন্ধুদের সাথে। তখন তার আর কি সম্ভব ছিল? নিজের ঘরে অঘোষিত বন্দি। তুমি হলে কি করতে অজিত? সত্যি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা একটা মানুষকে শুধু বাঁচিয়ে রাখার জন্য যন্ত্র বানিয়ে ফেলেছি। কতই বা বয়স ছিল তার, এই 17 কি 18। হঠাৎ মাথায় এলো তাই বলেই ফেললাম। কিন্তু ভাইয়া, কেন তোমার মাথায় এলো যে বিজয়ের মা বাবা কিছু একটা লুকিয়েছেন, আর সেটা হলো যে তাদের ছেলে অসুস্থ ছিল? অজিত, তুমি নিশ্চয়ই 22 বছর বয়সে নিজের ছবিতে লিখবে না যে শুভ 5ম জন্মবার্ষিকী? লিখবে কি? মানে? বিজয়ের ছবির নিচে এটা লেখা ছিল, যা থেকে স্পষ্ট হয়ে গিয়েছিলাম যে বিজয় এমন কোনো একটা বিপদের থেকে রক্ষা পেয়েছে যেটা তার মৃত্যুর মতো ভয়ঙ্কর। কিন্তু এতটা শিওর কিভাবে? ফেসবুকের বার্থ ডেট আর ছবিতে দেওয়া ডেট এক নয়। ফেসবুকে তো ফেক দেয়া থাকতে পারে। কিন্তু অজিত, ফেক বার্থডেতে অন্তত কারো বাবা স্ট্যাটাস দিয়ে ট্যাগ করে ছেলেকে উইশ করে না। তুমি তো দেখছি ভাইয়া বিজয়ের আইডি অ্যানালাইসিস করে ফেলেছো। হ্যাঁ অজিত, সত্য অন্বেষণ করতে হলে এগুলো একটু আধটু করতেই হয়, কারণ ভদ্রলোক যেদিন এসেছিলেন
সে রাতেই সবটাই আমি দেখে নিয়েছিলাম। কারণ কি জানো তো, কেসটা প্রথম থেকেই মজার বলে মনে হয়েছিল। তা এখন কি মনে হচ্ছে? না, বাইরে থেকে যতটা সোজা মনে হয়েছিল ঠিক ততটাই গোলমেলে। কথা বলতে বলতে কখন যে রাত 11টা বেজে গেছে সত্যিই আমি খেয়াল করিনি। সত্যবতীর ডাকে আমাদের ঘোর কাটল। খাওয়া দাওয়া করে আমি আর ব্যোমকেশ আবার গল্প করতে বসলাম। আমি নিউজ দেখছি আর ব্যোমকেশ সেই সংখ্যাগুলো নিয়ে কি যেন লিখছে। মাঝে মাঝে হাঁটছে, তারপর দাঁড়াচ্ছে, আবার চেয়ারে হেলান দিয়ে গুম মেরে বসে কি সব যেন ভাবছে। আমার আর চোখে সহ্য হচ্ছিল না, আমার ঘুম এসে গেছে। তাই উঠে নিজের ঘরে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। এতক্ষণ খেয়াল করিনি ব্যোমকেশ পুরো ঘরটাকে একেবারে ধোঁয়ার কারখানা বানিয়ে ফেলেছে। অ্যাশট্রে ভরা নিকোটিনের ছাই। ট্রেটা নিয়ে আমি নিজের ঘরে চলে এলাম, কারণ সত্যবতীর নির্দেশে ব্যোমকেশের বেশি সিগারেট খাওয়া বারণ। সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যোমকেশ টেবিলে বসে বই পড়ছে। চোখগুলো লাল এবং অস্বাভাবিক রকম বড় বড় লাগছে। তার মানে হয়তো ব্যোমকেশের রাতে ঘুম হয়নি। আমি ব্যোমকেশকে বললাম, কি ভাইয়া, রাতে ঘুম হয়নি? সে সময় পাইনি অজিত। ও, যাও তাহলে ঘুমিয়ে নাও কিছুক্ষণ। আমি বরং বিজয়ের ফেসবুকেতে একবার ঢুঁ মেরে আসি। ব্রেকফাস্ট করে ব্যোমকেশ নিজের ঘরে চলে গেল। আমি ব্যোমকেশের থেকেই বিজয়ের ফেসবুকে ঢুকলাম। একটা মানুষ কতটা যে অসহায় হয়ে পড়তে পারে সেটা বিজয়ের ফেসবুকে না গেলে হয়তো বুঝতে পারতাম না। প্রায় 1.5 ঘন্টা ওর ফেসবুকে ঢুঁ মেরে যেটা বুঝলাম সেটা আমার কাছে অনেকটা হৃদয় বিদারক মনে হলো। মোটামুটি যা বুঝলাম তা হলো, বিজয় একটা নামকরা স্কুলে ভর্তি হয়। তার হাজার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল একদিন বিজ্ঞানী হবে, নিজের একটা গবেষণাগার করবে, সৌরজগৎ থাকবে তার হাতের মুঠোয়, সবসময় ড্রোন নিয়ে ঘুরে বেড়াবে হিমালয় থেকে মঙ্গল গ্রহ। কিন্তু এমন সময় তার দেহে মরণ ব্যাধি হানা দেয়। তারপর স্বপ্নগুলো শুধু স্বপ্ন হয়েই থেকে গেল, কারণ একটু কষ্টতেই তার দেহে ক্লান্তি বাসা বাঁধত। এদিকে কারোর সাথে উচ্চস্বরে কথা বললে বা হাসাহাসি করলে সে অসুস্থ হয়ে পড়ত। নিজের ব্যাগের ভিতর সবসময় একটা অক্সিজেন মাস্ক থাকত, কারণ অসুস্থ হলে বাঁচার একমাত্র অবলম্বন হলো এই অক্সিজেন মাস্ক। তার মেয়াদ আবার মাত্র 3 মিনিট। এর মাঝে হসপিটালাইজ না করতে পারলে বাঁচার আর কোনো চান্স থাকে না। এ কথাগুলো পড়ে নিজের বুকের মাঝে কেমন যেন ব্যথা করে উঠল। তার পরের ইতিহাস আরো করুণ। বন্ধু পাগল এই ছেলেটা বন্ধুদের সাথে মেশাও বন্ধ করে, কারণ সে স্পষ্ট বুঝতে পারল তার বন্ধুরা তার সাথে আগের মতো আর মেশে না, তার সাথে আগের মতো আর হাসি তামাশাও করে না। বন্ধুরা তার উপর অতিরিক্ত কেয়ার করা শুরু করে দিল। এই কেয়ার তার আর ভালো লাগেনি, এটাকে কেন যেন তার করুণা বলে মনে হয়েছে। তবে একটা জিনিস স্পষ্ট, যে কয়েকটা স্টার চিহ্ন দ্বারা কোনো একটা নাম বোঝানো হয়েছে। যতদূর বুঝলাম, নিজের এই অনিশ্চিত জীবনের সাথে তাকে হয়তো সে জড়াতে চায়নি, সে নিজেই চলে গেছে। তার এই বিদায় হয়তো ভালোভাবে নিতে পারেনি, তাই সবার থেকে নিজেকে আড়াল করে নিয়েছে। ছেলেটা নদী, পাহাড়, আকাশ বড্ড বেশি পছন্দ করত। মাঝে মাঝে মনে হচ্ছিল সে হয়তো সাগরের বাসিন্দা, আবার একটু পড়লে মনে হচ্ছিল হয়তো কখনো পাহাড়ের, আবার কখনো মনে হচ্ছিল মহাশূন্যের। সত্যিই আমার মাথা নষ্ট হয়ে আসছিল। আসলে ছেলেটা কি বোঝাতে চেয়েছে কিছুতেই বুঝতে পারছিলাম না। আমি পুরোপুরি শিওর না, কিন্তু এতটুকু বলতে পারি এটা একটা পাগলের থেকেও বড় পাগল। কিন্তু সাথে সাথে একটা কথা মনে পড়ল, ব্যোমকেশ প্রায় বলতো পাগল না হলে নাকি পৃথিবীতে মহামানব হওয়া যায় না। বিজয় মহামানব কিনা জানি না, তবে এটা সত্য যে সে ব্যোমকেশের মতো একটা গোলক ধাঁধা।
দুপুরের লাঞ্চের টেবিলে খেতে খেতে আমি বিজয়ের কথাটা ভাবছিলাম। তখন ব্যোমকেশ বলল, ভায়া, এত টেনশনের কি আছে? বলে ফেলো, দেখি কি নিয়ে ভাবছো। সুযোগটা হাতছাড়া না করে বলে ফেললাম, আসলে বিজয়ের প্রোফাইল দেখে সবকিছু কেমন যেন আজব আজব মনে হলো। মানে কোনো কিছুই ক্লিয়ার না, দেখে মনে হলো মানসিক রোগী। আসলে কি জানো অজিত, ব্যাপারটা না সেটা নয়। যখন একা হয়ে যায় একজন মানুষ, তখন বাঁচার জন্য একটা অবলম্বন খোঁজে, যেটাকে আঁকড়ে ধরে সবাই বাঁচতে চায়। বিজয় বেছে নিয়েছিল তার স্বপ্নকে। এভাবেই কিছুদিন যেতেই সে ভুলে যায় সবটা, কারণ কল্পনার জগৎটাই তার কাছে তখন বাস্তব হয়ে যায়। সে হয়ে ওঠে সেই জগতের রাজা, আর সবাই তার গোলাম। এই কারণেই সে উদ্ভট আচরণ শুরু করে, একা একা কথা বলা থেকে শুরু করে এমন সব আচরণ করতে থাকে। তবে হ্যাঁ, যখন সে বাস্তব জগতে ফিরে আসতো, তখন খুবই অসহায় হয়ে পড়ত। কিন্তু স্টার চিহ্ন দেওয়া একটা নাম বিজয় বারবার বলেছে, সেটা কে? বা অজিত, তোমারও দেখছি ইদানিং মাথায় ভালো ভালো চিন্তা আসছে। হ্যাঁ, আজ বলা যায় যে তুমি আমার উপযুক্ত সহযোগী হয়ে উঠছো দিনে দিনে। আরে বাবা, আগে বলো না ওটা কে। কিন্তু এই নামটা পেলেই তো সব বের হয়ে যেত। তবে রাতভর ট্রাই করে সফল হয়েছে কিনা জানি না, তবে অনেক কিছু বের করে ফেলেছি। এখন রেডমন্ড ভ্যালি গিয়ে যদি কম্পিউটার লক এটা দিয়ে খুলে দিতে পারি, তাহলে কেসটা সলভড। আর যদি না পারি, তবে সত্যি মানতে হবে যে আমি এখনো ইনভেস্টিগেশনের কিছুই শিখিনি। কথাটা শুনে আমি একটু চুপসে গেলাম, কারণ ব্যোমকেশ যদি না পারে তবে আমার এতদিনের কষ্ট বিফলে যাবে। তবে আসার কথা হলো এই যে আজ অবধি ব্যোমকেশকে কখনো বিফল হতে দেখিনি, সেটাই একমাত্র ভরসা। দুপুরের ভাত ঘুমটা আর হলো না, ব্যোমকেশের সাথে যেতে হলো। গন্তব্য সেই রেডমন্ড ভ্যালি। সন্ধ্যা নাগাদ আমরা রেডমন্ড ভ্যালি পৌঁছলাম। গিয়ে দেখি বিজয়ের বাবা মা বসে আছেন। আমরা যেতেই আমাদের অভ্যর্থনা জানালেন। ব্যোমকেশ বিজয়ের বাবাকে বলল, আপনি বিজয়ের কম্পিউটারের পাসওয়ার্ডটা জানেন? না, আসলে সব ব্যাপারে আমি কিছুই জানি না। এরপর বিজয়ের রুমে গিয়ে ব্যোমকেশ কম্পিউটার অন করে কিছু লিখল, কিন্তু আমি হতাশ হলাম। কম্পিউটারটা কিছুতেই খুলল না। আমার আশায় বালি। এতক্ষণ ব্যোমকেশের মুখে হাসি লেগে থাকলেও এবার দেখলাম ব্যোমকেশের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বিজয়ের মাকে বাইরে যাওয়ার কথা বলল এবং বিজয়ের বাবাকে ভিতরে আসার কথা বলে পকেটের ভিতর থেকে খাতা আর পেন্সিলটা বের করে আনলো। এরপর একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে খাতায় সেই সংখ্যাগুলো লিখতে লাগলো। আমাদের কারোর মুখে আর কোনো কথা নেই। আমাদের যেন নীরবতা গ্রাস করে নিয়েছে। খানিক বাদে তড়াক করে লাফিয়ে উঠে কম্পিউটারে একটা পাসওয়ার্ড দিল। সাথে সাথে অবাক হয়ে গেলাম, কম্পিউটার অন হয়ে গেল। বিজয়ের বাবার মুখ থেকে কেমন যেন বিস্ময়ের সাথে বেরিয়ে এলো, এটাও কি সম্ভব? ব্যোমকেশ পিছন দিকে না তাকিয়ে একটু অহংকারের সাথেই বলল, সবই ট্যালেন্ট। কম্পিউটার ওপেন করে তেমন যদিও কোনো লাভ হলো না। যেটা বাড়িতে বসে ব্যোমকেশ বলেছিল সেই কথাগুলোই লেখা আছে। আমার অবশ্য মনে হলো কথাগুলো যেন ব্যোমকেশই লিখেছে, কারণ ব্যোমকেশ যা বলেছিল ঠিক হুবহু তাই লেখা আছে। আমি বললাম, ভায়া কি হলো বলো তো? বুঝতে পারছি না। আমরা ভুল পথে হাঁটলাম নাকি? হাঁটছি এটুকু বলতে পারি, তবে ভুলটা ঠিক সেইটা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি। তাহলে? কথা না বলে ব্যোমকেশ বিজয়ের বাবার দিকে তাকিয়ে একটা নাম বলল। হয়তো একটা কোনো মেয়ের নাম, তাকে চেনে কিনা। ভদ্রলোক আমতা আমতা করতে লাগলো। তারপর ব্যোমকেশ বলল, দেখুন মিস্টার সিং, আমার প্রথম থেকেই কেসটা গোলমেলে লাগছিল, আর আপনারা যে কিছুটা লুকোচ্ছেন সেটা আমি আগেই বলেছি। এখন যদি না বলেন তাতেও আর সমস্যা নেই, কারণ আমি যখন এত দূর আসতে পেরেছি তখন যেভাবেই হোক বিজয়কে আমি খুঁজে বের করব। সেটা আপনার ছেলে বলে নয়, আমি তাকে খুঁজবো, কারণ
এত ট্যালেন্টেড একজন মানুষকে কাছ থেকে দেখার সুযোগ আমি হাতছাড়া করতে চাইছি না। আসলে মেয়েটা আমাদের রিলেটিভ, কিন্তু বিজয়ের সাথে ওই মেয়ের কোনোদিন দেখা হয়েছিল বা কথা হয়েছে সেটা তো ঠিক মানে আমি জানি না। ব্যোমকেশ দরজা খুলে দিয়ে ভদ্রলোকের স্ত্রীকে ডাকতে বললেন। বিজয়ের মা এসে সব কথা শুনে বলল, আসলে 6 বছর আগে মেয়েটা আমাদের বাড়িতে একবার এসেছিল, কিন্তু বিজয়ের তার সাথে কোনো যোগাযোগ ছিল না, সেটা আমি শিওর হয়ে বলতে পারি। ভালোবাসা আর ভালো লাগা দুটো আলাদা জিনিস। আমরাই এই দুটো জিনিসকে মাঝে মাঝে এক করে ফেলি। আমি বলছি না যে বিজয় কাউকে ভালোবাসে, তবে পছন্দ করলেও তো করতে পারে, তাই না? দুজনেই মাথা নেড়ে সায় দিল। কিন্তু তাতে কি, এতে করে তো আর কেসের কিনারা হচ্ছে না। তাই আমি বললাম, কিন্তু ভাইয়া, এতে করে তো কেসের কিনারা পাওয়া যাবে না। কেসের কি হবে? আহা অজিত, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, ভাবতে দাও। বলেই টেবিল থেকে একটার পর একটা বই উল্টিয়েই যাচ্ছে ব্যোমকেশ। প্রত্যেকটা বইয়ের গুনে গুনে 8টা পাতা বের করছে ব্যোমকেশ। তারপর একটা বই হাতে নিয়ে অনেকক্ষণ দেখল ব্যোমকেশ। আজব কায়দা দেখলাম, বই মানুষ পড়ে আর ব্যোমকেশ নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ শোকার চেষ্টা করছে। তারপর রতনবাবুর দিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, এই বাড়িতে কি লেবু গাছ আছে? হ্যাঁ হ্যাঁ আছে। লেবু আছে গাছে? ভদ্রলোক আবার হ্যাঁ সূচক মাথা নাড়তেই আমি কাগজ ছেঁড়ার শব্দ পেলাম। তাকাতেই দেখলাম ব্যোমকেশ বইয়ের 8টা পাতা ছিঁড়ে ফেলেছে। এবার বইয়ের পাতাগুলো আমার হাতে দিয়ে বলল, দেখো অজিত, কিছু বুঝতে পারো কিনা। আমি হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখলাম এটা স্যার আর্থারের লেখা বই। আমি বললাম, না, কিছুই তো বুঝতে পারছি না। হে, ব্যাপার কি? আচ্ছা বেশ, ওখানে কি লেখা আছে সেটা পড়ো। ভ্যালি অফ বাস্কারভিল? কিন্তু কেন বলো তো? আরে অজিত, যেটা লেখা আছে ওটা নয়, যেটা লেখা নেই সেটা পড়ো। এবার আমি বোকা বনে গেলাম। আমার সাথে সাথে বিজয়ের বাবা মাও বোকার মতো ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকলো। মনে মনে ভাবলাম, পাগলের কেস সলভ করতে এসে ব্যোমকেশও কি শেষে পাগল হয়ে গেল নাকি? ব্যোমকেশ এবার হো হো করে হাসতে থাকলো। এই হাসি ব্যোমকেশ তখনই হাসে যখন ও কেসের একেবারে কিনারায় চলে আসে। কিন্তু আমি কিছুই বুঝলাম না। হাসতে হাসতে ব্যোমকেশ বলল, এক বালতি জল নিয়ে এসো অজিত। কেন? ডুব দেব। তুমি ডুব দেবে অজিত? ভদ্রমহিলা এবার হেসেই ফেললেন, কারণ প্রথম থেকেই ব্যোমকেশকে তার পাগলাটে মনে হচ্ছিল। তাছাড়া ব্যোমকেশের কাজের ধরন দেখে এই 2 দিনে তিনি ব্যোমকেশকে জিনিয়াস ভাবা শুরু করে দিয়েছেন। ভদ্রমহিলা এক বালতি জল এনে ব্যোমকেশের সামনে রাখলেন। এবার ব্যোমকেশ আমার হাত থেকে পৃষ্ঠাগুলো নিয়ে এক এক করে জলে ফেলল। আর সাথে সাথে ভেজা অক্ষরে ভেসে উঠল কয়েকটা লেখা। আমরা সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। ব্যোমকেশ শুধু হেসে বলল, সবটাই বিজ্ঞান, বুঝলে অজিত? সাইট্রিক অ্যাসিডের কামাল। জলের ভিতর স্পষ্ট কাগজে লেখা। আমাদের ঘোর কাটতেই ব্যোমকেশ তার চিরাচরিত খাতায় লেখাগুলো দেখলাম তুলে নিচ্ছে। সেখানে লেখা ছিল, ইতিহাস সৃষ্টি হয় না, পুনরায় ফিরে আসে। আমি বিশ্বাস করি কেউ মরে গেলেও তার ট্যালেন্ট কখনো মরে না, শুধুমাত্র এক দেহ থেকে অন্য দেহে চলে যায়। আমার ফিরে আসার ইচ্ছা সীমিত, তবে ফিরব তখন যখন কেউ আমার জিরোর খোঁজ পাবে। কারণ কেউ যখন কোনো সংকেত লিপি আবিষ্কার করতে পারে, তখন সাথে সাথে এটাও তাকে বিশ্বাস করতে হয় যে তার আবিষ্কারের পাঠোদ্ধার অবশ্যই কেউ করতে পারে। না হলে নিউটনের থিওরি যে মাঠে মারা যাবে। আর হ্যাঁ, মিস্টার অজানা গোয়েন্দা, আপনাকেই বলছি, আপনি যখন এটা উদ্ধার করতে পারছেন, তখন নিশ্চয়ই আমি কোথায় আছি সেটা বের করতে পারবেন। আমি আপনার চিঠির অপেক্ষায় থাকলাম। চিঠি পেলে তবেই ফিরব।
কারণ আপনাকে দেখার খুব ইচ্ছা রইল আমার মনে, কারণ আইনস্টাইনকে আমি সামনাসামনি দেখিনি। আপনাকে দেখলে সেই শখ আমার মিটে যাবে। ধন্যবাদান্তে, বিজয় সিং। ছেলেটাকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। কত বড় পাগল হলে এমন খেলায় যে মেতে উঠতে পারে, যেখানে ব্যোমকেশকে মাঝে মাঝে আমার সাইকো মনে হয়। এটা দেখি তার থেকে ছোট কিছু নয়। ব্যোমকেশ এবার আমার মুখের দিকে তাকিয়ে বলল, জানো অজিত, আমাদের পৃথিবীতে যে কত টাইপের মানুষ আছে সেটা এই ইনভেস্টিগেশনে এসেই জানতে পারলাম। আফসোস একটাই যে নিজের ফ্যামিলি ওকে চিনতে পারলো না। এর পরের ইতিহাস অতি সামান্য। একটা কাগজে ব্যোমকেশ লিখল, আমি দুনিয়ার নগণ্য এক মানুষ। আপনি বাড়িতে চলে আসুন, না হলে কিন্তু কানি লোটার ভিতরের মানুষটাকে টেনে হিঁচড়ে বের করে আনবো। ইতি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। চিঠি লিখে আমায় বলল, ভায়া অজিত, আজ কত তারিখ? 7ই ফেব্রুয়ারি। কেন বলো তো? আচ্ছা তারপর ব্যোমকেশ বিজয়ের বাবাকে বলল, আচ্ছা, বিজয়ের কি কোনো পাসপোর্ট আছে? ও আগে না তো। কথাটা বলেই একটা ঠিকানা লিখল। ভদ্রলোকের হাতে চিঠি আর ঠিকানা দিয়ে বলল, এই যে ধরুন, যদি 10 তারিখের ভিতর পৌঁছাতে পারেন তাহলে আপনার ছেলেকে পেয়ে যাবেন, নয়তো ফিরে পেতে আরো 1 মাস দেরি করতে হবে। ভদ্রলোক কাগজটা হাতে নিয়ে পড়েই দ্রুত নিজের মোবাইল ফোন বের করে একটা ফোন করলেন। মনে হলো নিজের ম্যানেজারকে বললেন, হ্যালো, বলছি এক্ষুনি দীঘার ট্রেনের টিকিট বুকিং করো। রাতেই আমি আর তুমি দীঘা যাচ্ছি। বলেই ফোনটা কেটে দিলেন। ভদ্রলোক হয়তো আমাদের ধন্যবাদ দিতে গেলেন, কিন্তু ব্যোমকেশ তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার ছেলেকে নিয়ে একদিন আমাদের ঠিকানায়, মানে 66 হ্যারিসন রোড আসবেন, কিন্তু অপেক্ষায় থাকবো। আপাতত আমার কাজ শেষ, এখন আসি। চলে এসো অজিত, নমস্কার। বলেই হাসতে হাসতে ব্যোমকেশ বেরিয়ে আসলো। ট্যাক্সিতে বসেই আমি ব্যোমকেশকে চেপে ধরলাম। দেখো, আর হেঁয়ালি করলে কিন্তু চলবে না। এখন বলো তো, কি করে তুমি এত কিছু বুঝলে? ব্যোমকেশ মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাই অজিত, এখন বড্ড টায়ার্ড লাগছে, বাড়িতে গিয়ে তোমায় সব কথার উত্তর দেব। না, সেটা হচ্ছে না। তবে হ্যাঁ, এখন শুধু বলো, বিজয় যে দীঘাতে আছে সেটা তো কোথাও লেখা নেই, কিন্তু তুমি কিভাবে শিওর হয়ে গেলে ভায়া? ফেসবুক থেকে। কোথায়? ফেসবুকে তো এমন কিছু লেখা ছিল না। আমাদের একটা খারাপ হ্যাবিট আছে জানো অজিত, সেটা হলো যে কারোর স্ট্যাটাস পড়ার সময় ডেট বা টাইম কোনোটাই আমরা চেক করি না। তুমি যদি আজ সেটা করতে তাহলে তুমিও বুঝতে যে এখন বিজয় কোথায় আছে। কিভাবে? আমি তোমায় তখন জিজ্ঞেস করেছিলাম যে আজ কত তারিখ, মনে আছে? তুমি আমায় বললে 7। আর বিজয়ের ফেসবুকে প্রতি মাসের 1 থেকে 10 তারিখ অবধি যত লেখা সমস্ত সমুদ্র নিয়ে। আর আজ যেহেতু 7 তারিখ, সে তার কল্পনার জগতের মতো বাস্তবেও সমুদ্র নিয়েই আছে। 5-5টা বছরের অভ্যাস এত সহজে পাল্টায় না অজিত। কিন্তু হোটেলের নামটা কি করে পেলে? এই বিষয়টা আরোই সোজা। বিজয় জায়গার নাম উল্লেখ ছাড়া বারবার এই হোটেলটার নাম তার লেখা এনেছে, তাই নিশ্চিন্ত হলাম। কিন্তু এই হোটেলটা যে ওখানে আছে তুমি সেটা জানলে কি করে? গতবার আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন যে হোটেলটায় উঠেছিলাম তার পাশেই এই হোটেলটা ছিল। এত কিছু মনে কি করে রাখো ভায়া? ভায়া অজিত, তুমি কি করে নীরার পছন্দ আর অপছন্দের তালিকাটা মনে রাখো সেটা কি কখনো আমি জানতে চেয়েছি? হ্যাঁ, কিন্তু বিজয় সি বিচ দেখতে ইন্ডিয়ার বাইরেও তো যেতে পারতো। ভাই অজিত, তুমি এতটা মাথামোটা কবে হলে? বিজয়ের বাবার কাছে আমার শেষ প্রশ্নটা কি ছিল? হঠাৎ করে আমার মনে পড়ে গেল ব্যোমকেশ জানতে চেয়েছিল যে বিজয়ের কোনো পাসপোর্ট আছে কিনা। ভদ্রলোক না বলেছিলেন, তার মানে বিজয়ের বাইরের দেশে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি বললাম, ও হ্যাঁ তাই তো। কথাটা বলেই ব্যোমকেশ সিটে মাথা এলিয়ে দিল। বুঝলাম এখন বোমা ফাটালেও ব্যোমকেশের মুখ দিয়ে আর একটা কথাও বের হবে না।
বাড়ি ফিরতে ফিরতে সেই রাত 12টা বেজে গেল। এসেই দেখি সত্যবতী মুখ গোমড়া করে বসে আছে। ফ্রেশ হয়ে চটপট খাওয়া দাওয়া সেরে ব্যোমকেশের রুমে গিয়ে দেখি ব্যোমকেশ আর সত্যবতী হাসি ঠাট্টায় মত্ত। একটা সিগারেট ধরিয়ে আমি ব্যোমকেশকে বললাম, আচ্ছা তুমি কি করে বুঝলে ভাইয়া যে বইতেই সব কিছু লেখা আছে? আসলে কি জানো অজিত, যখন কম্পিউটার লক খুলেও কিছু পেলাম না, তখন মনে হলো বিজয় যে সংখ্যাগুলো লিখেছিল ওই সংখ্যার মধ্যেই কিছু আছে। তাই দেখে দেখে প্রত্যেকটি বইয়ের নির্দিষ্ট পৃষ্ঠা বের করলাম, কিন্তু না, সেখানেও কিছু পেলাম না। হঠাৎ আর্থারের বইয়ের পাতাগুলো উল্টোতেই একটা গন্ধ পেলাম। নিশ্চিত হতে নাকের কাছে নিলাম, বুঝলাম লেবুর গন্ধ, এবং ওই 8 পৃষ্ঠা থেকেই শুধু গন্ধটা আসছে। তার মানে এখানেই একটা গন্ডগোল আছে। মনে পড়ে গেল, সাইট্রিক অ্যাসিড দিয়ে কাগজে লিখলে সেটা খালি চোখে দেখা যায় না, দেখতে হলে কাগজটাকে জলে ভিজোতে হয়। আর লেবুতে কি থাকে সেটা তুমি ভালো করেই জানো আশা করি, তাই জন্যই জল আনার কথা বলেছিলাম। আর তুমি ভাবলে যে আমি হয়তো স্নান করব। কি বলবো, সত্যি ভাষা খুঁজে পাচ্ছিলাম না, তাই বললাম, আর কম্পিউটারের পাসওয়ার্ড? জানো অজিত, ছেলেটা আমায় বড্ড ঠকিয়েছে। সারা রাত চিন্তার পর দেখলাম 26। এই 26 সংখ্যাটা দুবার ব্যবহার করেছে, আর 26-এর থেকে বেশি কোনো সংখ্যাই সেখানে নেই। হতে পারে ইংরেজি লেখা, এবং হলেও তাই, কিন্তু সেখানেও ছেলেটা একটা গন্ডগোল পাকিয়ে রেখেছিল। 16:26, 13:18, 15:12 আর 7:26। এবারে ভালো করে দেখো, হ্যাঁ, যদি এই সংখ্যাগুলোর ইংরেজি অক্ষরগুলোকে কল্পনা করো তাহলে আসবে P:Z, M:R, O:L আর G:Z। মানে পুরো ব্যাপারটা PZMROLGZ। এই সংখ্যাগুলো যে কোনো কাজেরই নয় সেটা সেগুলোর চেহারা দেখেই বুঝতে পারছি। কারণ এত ট্যালেন্টেড একটা ছেলে এত সহজ সংকেত লিখবে সেটা কেন জানি না মন থেকে মেনে নিতে পারছিলাম না। সেই জন্যই আমি পুরো ব্যাপারটাকে নিয়ে আর একটু ভাবতে শুরু করলাম। তারপরেই সংখ্যাগুলোকে একটু উল্টে পাল্টে নিলাম। এবারে ভালোভাবে দেখো অজিত, এই জেডকে যদি আমরা এ এবং এ কে জেড বলে কল্পনা করি তবে মাঝের অক্ষরগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এবং তখন বিষয়টা এরকম দাঁড়াবে KANILOTA, অর্থাৎ K:A, N:I, L:O আর T:A। একত্রে হয় কানিলতা। এখানেই মনে হয়েছিল যে একটা মেয়ে হয়তো। ভেবেছিলাম কেস সলভড, কিন্তু দেখলেই তো কম্পিউটারে পাসওয়ার্ড দিতেও খুললো না। তাই জন্যই আমাকে নাকটা একটু ঘুরিয়ে ধরতে হলো। যে মেয়েটার নাম ভদ্রলোককে বলেছিলাম সেটাই কানিলতা থেকেই এসেছে। শুধু কিছুটা শর্টকাট করেছিলাম, তাতেই কম্পিউটারের লক খুলে গেল। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, এবার বললাম, আচ্ছা ওটা কি বিজয়ের গার্লফ্রেন্ড? সেটা জানি না অজিত, হতে পারে আবার নাও হতে পারে। একটা নাম মানুষের প্রিয় হতেই পারে, তাতে যে তাকে প্রেমিকা বা অন্য কিছু হতে হবে এমনটা কোথাও বলা নেই। কিন্তু ওই নামের মেয়েটা যে তাদের রিলেটিভ। জানি অজিত, কিন্তু সেটা কাকতালীয় হতে পারে। আমার কথা বলার ভাষা আর নেই। এত ট্যালেন্ট স্রষ্টা ব্যোমকেশকে দিয়েছে কিভাবে? পরের ইতিহাস অতি সামান্য। 3 দিন পর কি একটা কাজে যেন আমি বাইরে ছিলাম। বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল। 9টার দিকে বাড়ি ফিরে এসে দেখি মিস্টার রতন সিং তার স্ত্রী আর বিজয়ের সাথে আমাদের বাড়িতে বসে আছেন। বুঝতে পারলাম বিজয়ের মুখ দিয়ে অনবরত খালি ব্যোমকেশের প্রশংসাই বের হচ্ছে। মিস্টার রতন সিং যেটা বলেছিল সেটা মোটামুটি এরকম যে তিনি সেই দিন রাতেই নাকি ট্রেনে করে দীঘা যান। হোটেলে ঢুকতে গিয়ে দেখেন যে বিজয় বের হয়ে যাচ্ছে। তিনি কথা না বলে ব্যোমকেশের চিঠিটা ছেলের হাতে ধরিয়ে দেন। ছেলে চিঠিখানা পড়ে আর কোনো কথা না বলে তার সাথে ফিরে আসে।